ওয়েলকাম টু ইডিএস স্পোর্টস 9009। আরও একটা হয়ে গেল কোয়ার্টার ফাইনালের ম্যাচ, আজকে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। এবং সেই ম্যাচে আমরা যেমনটা আশা করেছিলাম যে আর্জেন্টিনাই সেমিফাইনালে যাবে এবং নির্ধারিত অনুযায়ী আর্জেন্টিনাই কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেল। আর এই মুহূর্তে সেমিফাইনালে যে চারটে টিম পৌঁছলো, চারটে টিমই কিন্তু এবছরের সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকা আমরা ধরেছিলাম, তাই তো? তারা হচ্ছে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড। এবং ইংল্যান্ডের কাছে একটা বিরাট হাতছানি, অনেক বছর পর সেই লাস্ট 1966 সালে প্রথমবার বিশ্বকাপ, এবং সেটাই শেষবার, মানে একটা মাত্র বিশ্বকাপ তাদের ঝুলিতে ছিল। স্পেনের অবশ্য একটাই বিশ্বকাপ আছে, তাই না? এবং ফ্রান্সের তিনটে, নাকি দুটো? ফ্রান্সের দুটো, আর্জেন্টিনার তিনটে। তো সেদিক দিয়ে আর্জেন্টিনা ধারে ভারে অনেকটা এগিয়ে আছে। এবং এই মুহূর্তে স্পেন মুখোমুখি হবে ফ্রান্সের এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। তো আজকে যে ম্যাচটা আমরা দেখলাম, সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচ, এবং সেই ম্যাচ প্রসঙ্গ যদি বলা যায় তাহলে আমরা দেখলাম যে যেভাবে আর্জেন্টিনার খেলা উচিত ছিল ঠিক সেইভাবে সুইজারল্যান্ডের সাথে কিন্তু আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, এবং সেই স্তরের ফুটবল কিন্তু আমরা দেখিনি যেটা আমরা আশা করেছিলাম। খেলায় যে শিল্প আমরা আশা করেছিলাম, যে নৈপুণ্য আমরা আলোচনা করেছিলাম, এবং আর্জেন্টিনা যে আর্জেন্টিনার মতোই খেলবে সেই খেলা কিন্তু দেখা থেকে আমরা বঞ্চিত হলাম। যদিও বা স্কোর লাইন কিন্তু সেটাকে সাপোর্ট করছে না, যে খেলাটা আমরা দেখলাম মানে ফুল টাইম কিন্তু সুইজারল্যান্ড ডমিনেট করে গেল আর্জেন্টিনার গোলবক্সের সামনে। এবং সবচেয়ে বড় কথা, এবারে আর্জেন্টিনার হচ্ছে উইন লাক প্রচণ্ড পরিমাণে কাজ করছে, এবং তাদের প্লেয়াররা শেষ মুহূর্তে নাছোড়বান্দা মনোভাব, এবং সে জন্যই কিন্তু আজকের ম্যাচটা আর্জেন্টিনা বেরিয়ে গেল। এবং দুরন্ত একটা গোল করলো কে? আলভারেজ, অসাধারণ গোল, মানে আমার মনে হয় এই বিশ্বকাপের সেরা গোল। এবং ভালো ভালো অস্ত্র কিন্তু এই মুহূর্তে আর্জেন্টিনার ঘরে আছে। মেসি যদি কোনোদিন ব্যর্থ হয় তাহলে আর্জেন্টিনা জিততে কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা, খেলা প্রসঙ্গে আমার সঙ্গে আরও দুজন আছে, তাদের মতামত কি একটু আমরা জানবো, কীরকম খেলাম আর্জেন্টিনার খেলাটা যা দেখলাম। অ্যাকচুয়ালি সুইজারল্যান্ড কিন্তু বরাবরই ভালো প্লেসিং ফুটবল খেলে, এবং ফুটবলে এই সুইজারল্যান্ডের হাতেই কিন্তু বারবার ব্রাজিল কিন্তু পরাজিত হয়েছে। আজকে কিন্তু অনেকেই আশা করেছিল সুইজারল্যান্ড হয়তো ভালো খেলবে, খেলেছিল, কিন্তু তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল না। ম্যাচটা তারা কিন্তু পরিষ্কার 3-1 গোলে হারলো। এবং স্কোর লাইন থেকে খেলা সম্বন্ধে বোঝা যাবে না যে কী খেলাটা হয়েছে, স্কোর লাইন থেকে কিন্তু সেটা বোঝা যাবে না। কিন্তু আর্জেন্টিনার যে এই যে শেষ মুহূর্তে না হারা মনোভাব, সেটাই কিন্তু আর্জেন্টিনাকে জিতিয়ে দিল। আর্জেন্টিনার যে কটা খেলা দেখলাম, মানে আর্জেন্টিনার খেলাটা হচ্ছে কি শেষের দিকে ওরা যে তখন লাস্ট যে 10 মিনিট কি 8 মিনিট হাতে থাকছে, ঝড় তুলে দেয়। ঠিক যেরকম আমরা এসে দেখলাম মিশরের সঙ্গে খেলাটায় লাস্ট 14 মিনিটে ঝড় তুলে দিয়ে ওরা 3 গোল দিয়ে বেরিয়ে গেল লাস্ট। এই প্রসঙ্গে দেখলাম প্রথম দিকে ওরা মানে একটা গোল দিয়ে 10 মিনিটের মধ্যে একটা গোল দিয়ে ডিফেন্সিভ খেলা শুরু করলো। যদিও এটা আর্জেন্টিনার সুলভ খেলা না, কারণ আমরা আশাই করিনি আর্জেন্টিনা ভাবে খেলবে। বিরক্ত লাগছিল খেলাটা দেখে, এটা বলতে অস্বীকার। একদম ঠিক কথা। আসলে প্রথম 10 মিনিটের ভেতরে গোলটা পেয়ে যাওয়াতে, মেসির ক্রস থেকে কর্নার থেকে গোলটা পেয়ে যাওয়াতে, ম্যাকঅ্যালিস্টার অসাধারণ হেড দিয়ে গোলটা পেয়ে গেছে। গোলটা পাওয়া 10 মিনিট অবধিও যে সুইজারল্যান্ড খুব খারাপ খেলেছে তা না, সুইজারল্যান্ড ভালোই খেলেছে, আর্জেন্টিনা ভালো খেলেছে। তুলনামূলক সেই টাইমে সুইজারল্যান্ড ভালো খেলেছে। আর্জেন্টিনা আসলে মনে হয় মাপ ছিল, বা পরপর দুটো টাফ ম্যাচ খেলে এসছে। টাফ ম্যাচ বলতে শারীরিকভাবে মানসিকভাবে টাফ ম্যাচ গেছে, কারণ 120 মিনিট এবং 90 মিনিট প্লাস দুটো ম্যাচ পরপর খেলে এসছে। ছোট টিম দেখতে হলো, কেপ ভার্দে বা ইজিপ্ট দেখতে ছোট টিম হলো, খেলেছে ভালো। ফলে আমার মনে হয় আর্জেন্টিনার প্লেয়ারদের দেখে মনে হয়েছে বেশ ক্লান্ত। 10 মিনিটে গোলটা পেয়ে যাওয়ার পর ওরা দেখলাম পুরোপুরি ডিফেন্সিভ চলে গেল। দেখে মনে হচ্ছে যেন কোনো একটা বড় টিমের এগেনস্টে তারা খেলছে। হয়তো তারা ভেবেছে বোধহয় 1 গোলটাই ধরে রাখা যাবে, বা যদি গোল দেয় তখন আবার কামব্যাক করবে, এই মনোভাব নিয়ে আমার মনে হয় খেলেছে। তার কারণ পরবর্তী যে স্লটগুলো আছে, বড় বড় খেলা, সেমিফাইনাল, ফাইনাল, সেমিফাইনাল থেকে উঠতে পারলে ফাইনাল, দুটো বড় খেলা, সেই জন্য আমার মনে হয় শক্তি সঞ্চয় করছিল। কিন্তু সুইজারল্যান্ড এইভাবেই চলতে চলতে বোঝা যাচ্ছিল যে কোনো সময় গোল খেয়ে যেতে পারে, কারণ আর্জেন্টিনার ডিফেন্স অত সংঘবদ্ধ নয়। ফ্রান্স, স্পেন
বা ইংল্যান্ডের ইংল্যান্ডের, মতো হ্যাঁ। অত সংঘবদ্ধ ডিফেন্স আর্জেন্টিনা তবে না, একটা এটা কথা মানতেই কিন্তু হবে। সুইজারল্যান্ডের ডিফেন্স কিন্তু ভালো সুইজারল্যান্ড প্রতিরোধ ডিফেন্স ভালো। করছিল। এইবার আর্জেন্টিনার মুহূর্তে কিছু এই একটা ডিফেন্স নিয়ে করেছিল। গোলটা কতক্ষণ ধরে রাখা যাবে সন্দেহ ছিল। 70 মিনিটের মাথায় যখন গোলটা খেলো, গোলটা খাওয়ার পর আর্জেন্টিনার মতো লাগলো। তার আগে মানে প্রথম 10 মিনিটের পর থেকে ওই 70 মিনিট গোলটা যতক্ষণ না শোধ হচ্ছে একদম defensive ততক্ষণ নিজেদের মধ্যে pass অবধি খাওয়া দেখে করে। মনে হচ্ছিল এটা আদৌ আর্জেন্টিনা টিম হতেই পারে না। 70 মিনিটের পরের থেকে আমরা আবার পুরনো আর্জেন্টিনাকে ফিরে পেলাম 1-1 হওয়ার পর। তারপরে আর্জেন্টিনা অবশ্যই ভালো খেললো, গোল পাওয়ার অনেক চেষ্টা করেছিল, গোল পায়নি তখন, যার জন্য আমাদের এক্সট্রা টাইমে খেলা হলো। এক্সট্রা টাইমে আবার মরিয়া হয়ে খেললো আর্জেন্টিনা, সেখানে কিন্তু দুটো গোল পেয়ে গেল, সেখানে এটা দুটো হচ্ছে গোল পেয়ে গেল। লাস্টে ওরা 70 মিনিটে ওরা লাল কার্ড দেখিয়ে যায়, সেটা সবাই দেখেছে, দর্শকরা কিভাবে অ্যাক্টিং করে প্রথমে আর্জেন্টিনার প্লেয়ারকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছিল। কপাল ভালো এখন ভার আছে, তাই ভার বিচার করে বা রেফারি নিজে যে দেখলো নিজের ভুলটা সেটা উইথড্র করলো এবং একে সেকেন্ড হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে বের করলো। এটা ভালো ডিসিশন। হয়তো মানে এটা নিয়ে কেউ বিতর্ক করলেও করতে পারে, করলেও এখানে করতে পারে, বিতর্ক না তো করাই করার উচিত, কি আছে? করলেও যারা করা তারা এমনিও করবে। যাই হোক, যেটা বলার 70 মিনিটের পরে বাকি যে 20 মিনিট প্লাস ইনজুরি টাইম, সেই টাইমটা কিন্তু আর্জেন্টিনা সুবিধা করতে বিশেষ পারেনি। তার কারণ আছে, সুইজারল্যান্ড দেখলাম 5-3-1 চলে গেল, যেহেতু একটা প্লেয়ার কমে গেছে, ওরা সাথে সাথে পুরো ওদের মানে সবটা আর্জেন্টিনা পাল্টে দিল। 60 মিনিট অবধি 70 মিনিট অবধি যা খেলেছিল সেই খেলাটা দেখলাম এবার সুইজারল্যান্ড খেলছে 70 মিনিটের পরের থেকে। শুধু ডিফেন্স করে যাচ্ছে, বল আসছে গগনে গগনে ক্লিয়ার, মানে প্লেয়ার উদ্দেশ্য করেও না, এদিকে বল আসছে আউটের দিকে ক্লিয়ার, এদিকে বল আসছে আর্জেন্টিনার গোলের দিকে ক্লিয়ার, উইদাউট কোনো প্লেয়ার ছাড়া প্লেয়ার একদম, ছাড়া। কোনো প্লেয়ারকে দিচ্ছে না। তখন আবার সুইজারল্যান্ড হয়ে গেল ছোট টিম, ফলে তবুও কিন্তু আর্জেন্টিনা সুবিধাটা নিতে পারলো না, কারণ তখন তারা 5-3-1 ফরমেশনে চলে গেছে। সুইজারল্যান্ড 5 জন মিলে সব সময় নাম উঠছেই না, কোনো জায়গা দিচ্ছে না, একদম ডিফেন্সে সামনে 3 তার উপরে সামনে একজনকে রাখতে হয়, তাই রেখেছে 5-3-1। তো এই কারণে খেলাটা হয়েছে। কিন্তু এক্সট্রা টাইমে খেলাটা যখন গেল তখন আর্জেন্টিনা তার খোলস ছেড়ে বেরোলো, পুরনো আর্জেন্টিনাকে পেলাম এবং দেখলাম দুটো গোল তো হলোই, আরও গোল হতে পারতো। মেসি একটা অসাধারণ শট নিয়েছিল, সেভ করেছে, ভালো খেললো। তার আগে অবধি কিন্তু 70 মিনিট অবধি বল পসেশনে সুইজারল্যান্ড এগিয়ে ছিল, সেইখান থেকে আর্জেন্টিনা হয়ে গেল লাস্ট অবধি 61%, ওরা হলো 39%। আশা করি কালকে যেভাবে আর্জেন্টিনা ফুটবল খেলেছে, অ্যাকচুয়ালি যে কথাটা আমরা বারবার বলার চেষ্টা করছি, মানে 90 মিনিট ধরে আমরা যারা দর্শক আছি ফুটবল খেলবো এবং ফুটবল খেলা দেখে অন্তকে চোখের যে আরাম হয় বা চোখের যে শান্তি হয়, সেই শান্তিটা কিন্তু ওই সময় ধরে পাইনি। কিন্তু গোলটা খাওয়ার পরে শেষের দিকে এক্সট্রা টাইম বা ইনজুরি টাইমে আর্জেন্টিনা খোলস ছেড়ে বেরোলো এবং এইভাবে খোলস ছেড়ে বেরোলেই যে গোল পাবে এরকম কিন্তু সবসময় হয় না, একটা দুটো দিন হয়, কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে কিন্তু গত বছর থেকেই সেই টেন্সটা কিন্তু এখনো চলছে। কারণ শেষের আর্জেন্টিনার দিকে- ক্যাপাসিটি আছে শেষের একটা দিকে প্রেসার তৈরি করে গোল গোলটা করে আদায় করা। করছে, তাহলে প্রথম মানে আর্জেন্টিনার জন্য 10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট, আর্জেন্টিনা টোটাল 90 মিনিটের মধ্যে আর্জেন্টিনা তাহলে ওই 10-20 মিনিটই আর্জেন্টিনা খেলবে। যাই হোক, তাতে এই ম্যাচে এইরকম এক্সপিরিয়েন্স নিয়ে বা এইরকম পারফরমেন্স নিয়ে এই আর্জেন্টিনা মুখোমুখি হতে চলছে সেমিফাইনালে ইংল্যান্ডের। এই মুহূর্তে ইংল্যান্ডের ডিফেন্স যা দেখলাম, আজকে হাল্যান্ডের সাথে ইংল্যান্ডের ম্যাচ ছিল, এক কথায় বলতে গেলে হাল্যান্ডকে পুরো একেবারে পুতুল বানিয়ে দিল, মানে একেবারে চক্রব্যূহের মধ্যে ঢুকে দিল। এখানে একটা বলার আছে, ডিফেন্স এখানে একটা বলার আছে, আমার হাল্যান্ডকে যেমন আটকে রেখেছে তেমনি ওরা কিন্তু হারিকেনকে আটকে রেখেছিল, কিন্তু এগিয়ে গেল কোথায় না, এদের হারিকেন ছাড়াও বিকল্প বোলিংহাম আছে, কিন্তু নরওয়ের হাল্যান্ডের বিকল্প নেই। আর্জেন্টিনার ক্ষেত্রে এই প্রবলেমটা হবে, মেসির বিকল্প কিন্তু এবার দি মারিয়া নেই। অ্যালিস্টার খেলছে বা আলভারেজ খেলছে, মেনলি আলভারেজ খেললেও আলভারেজ এই আজকে প্রথম গোল পেলো, একটা দুর্দান্ত গোল দিয়েছে, কিন্তু এই প্রথম এবার বিশ্বকাপে গোল পেলো একজন বক্স স্ট্রাইকার। এই বিশ্বকাপে 6টা ম্যাচ খেলে একটা মাত্র গোল, আর মেসির সেখানে 8টা গোল, বক্স স্ট্রাইকার না হয়েও। এটা একটু দৃষ্টিকটু। আমার মনে হয় আর্জেন্টিনাকে এদিকটায় নজর দিতে হবে, একজন বক্স স্ট্রাইকার তার এই পরিসংখ্যান হবে কেন। ওদিকে হারিকেনের 6টা হয়ে গেল, আজকে বোলিংহামেরও 6টা করে হয়ে গেল, দুজনের 6টা করে গোল হয়ে গেল। সুতরাং ব্যক্তিগত নির্ভরশীলতা কাটাতে হবে। বেলিংহামে 6টা গোল আর হারিকেনে 6টা গোল, মোট 12টা গোল কন্ট্রিবিউশন করেছে ইংল্যান্ড। দুটো প্লেয়ার পরে ইংল্যান্ডকে পুরো একটা ব্যাপার দেখো যে এটা হচ্ছে ইংলিশ প্রিমিয়াম খেলা, সব প্লেয়ার ম্যাচ দিয়ে আছে গিয়ে, এবং এই মুহূর্তে বলতে গেলে সবচেয়ে কঠিন বা হার্ডই যদি কোনো লিগ থাকে সেটা হচ্ছে প্রিমিয়াম লিগ, ইংলিশ প্রিমিয়াম লিগ, এবং সেখানে খেলা প্রচুর প্লেয়ার কিন্তু ইংল্যান্ডে আছে
এবং তারা কিভাবে ম্যাচ রিড করতে থাকে না, আগের দিন আর্লিং হাল্যান্ডই বলে দিয়েছে ইংল্যান্ডকে হারানো নিয়ার টু ইম্পসিবল, সম্ভবই না ইংল্যান্ডকে হারানো, এবং সেটাই বাস্তবে পরিণত হয়েছে। ইংল্যান্ডের ওই মানে চাইনিজ যে পাহাড়, সে মানে পাঁচিল, সে পাঁচিল টপকে গোল করাটা এই মুহূর্তে কিন্তু অসম্ভব ব্যাপার, সেটা কিন্তু একদম চাক্ষুষ করলো আর্লিং হাল্যান্ড, তাকে পুরো অকেজো করে দিল, যেটা ব্রাজিল করতে পারলো না। প্রথম দিকে অনেকটা ট্রাই করেছিল, কিন্তু দুটো সুযোগ দিয়েছে আর্লিং হাল্যান্ডকে, সেই দুটো সুযোগ কাজে লাগিয়ে কিন্তু গোল কনভার্ট করেছে। এইরকম একটা বড় মাপের প্লেয়ারকে রুখে দেওয়াটা যথেষ্ট ইংল্যান্ডের ডিফেন্সকে কৃতিত্ব দিতে হবে, এবং ইংল্যান্ড জানে কোন দলের এগেনস্টে কীভাবে খেলতে হবে, এবং সেই দলের মুখোমুখি সেমিফাইনালে হতে চলেছে আর্জেন্টিনার সমর্থক আমরা যারা আছি তারা কিন্তু প্রচণ্ড টেনশনে আছি। এই ইংল্যান্ড ম্যাচটা কি আর্জেন্টিনা টপকে যেতে পারবে? ইংল্যান্ড ম্যাচটা কি আর্জেন্টিনা টপকে যেতে পারবে? এবং হারিকেনকেও কিন্তু ম্যান মার্কিংয়ে রাখতে হবে, কারণ হারিকেনকেও কিন্তু সুযোগ মানে 1% সুযোগ দিলেই সেটা কিন্তু গোলে কনভার্ট করে দিতে পারে। আর্জেন্টিনা, ব্রাজিল এই ধরনের টিমগুলো কোনো সময় ম্যান মার্কিং এ খেলে না। প্রথমে এটা ভুল হচ্ছে আমার মনে হয়, এরা বল পেলে একজনের দুজন তিনজন বল কাটতে যাবে, কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যান মার্কিং করে না। আর একটা যেটা ইংল্যান্ডের ডিফেন্স ভাঙা যায় না, এটা ভুল, কারণ কঙ্গোর মতো টিম দুখানা গোল দিয়েছিল, 83 মিনিট অবধি 2-0 এগিয়েছিল। এই প্রসঙ্গে আমি বলছি, এই প্রসঙ্গে যে কথা বলছি, এখন দিন পর্যন্ত একটা নাম বলো ওয়ার্ল্ড কাপে তাদের হিস্ট্রি আছে, একটা গৌরবময় হিস্ট্রি আছে, এমন একটা দলের বিরুদ্ধে আর্জেন্টিনা খেলেছে সেমিফাইনাল পর্যন্ত, ওঠার আগে পর্যন্ত খেলেনি। আমি এই কারণে এই কথাটা বলছি, আমার এই কথা বলতে আমার একটা প্রসঙ্গ এসেছি, তো কথাটা হচ্ছে এইটা যে এখনো পর্যন্ত সেরকম নাম করা কোনো ফরওয়ার্ডের এগেনস্টে কিন্তু আর্জেন্টিনা খেলেনি। যে খেলাটা ব্রাজিল খেলেছে এবং পারলো না, এক কথায় বলতে গেলে পারলো না, ব্রাজিল আর্লিং হাল্যান্ডকে ঠেকাতে পারলো না। ওই যে বললাম না জোনাল মার্কিং খেলে, ম্যান টু ম্যান মার্কিং করে না, ম্যান টু ম্যান মার্কিং না করে কিন্তু আর্লিংকে ছেড়ে দিয়েছে বলে 90 মিনিট, আরও যদি আমি এক্সট্রা টাইম ধরি 100 মিনিটের মতো ফুটবল খেলা হয়, সেই ফুটবল 5 করে যদি ধরি আমরা, 100 মিনিটের মধ্যে আর্লিং হাল্যান্ডের মতো এরকম ফরওয়ার্ড, বিশ্বমানের ফরওয়ার্ড 2-3টে চান্স পাবে না, এটা কিন্তু বলা ভুল। এখনো পর্যন্ত আর্জেন্টিনা কিন্তু সেরকম কোনো নাম করা দলের বিরুদ্ধে খেলেনি, যেরকম নাম ফ্রান্স বলতে পারি, স্পেন বলতে পারি, পর্তুগাল বলতে পারি, আমরা নরওয়ে, উদীয়মান নরওয়ে যে ফরওয়ার্ড এই মতো দাপিয়ে খেলছে, সিটিতে দাপিয়ে খেলছে, এবং এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফরওয়ার্ড হচ্ছে আর্লিং হাল্যান্ড, এবং সেই হাল্যান্ডের মোকাবিলা করতে গিয়ে ব্রাজিল, এই যে বললাম না আর্জেন্টিনা আর ব্রাজিল সেইভাবে মার্কিং করে না, তার ফল ভুগতে হয়েছে কিন্তু ব্রাজিলকে। এবং যদি হারিকেনকেও এইভাবে ছোট করে যদি আর্জেন্টিনা দেখে, এবং আর্জেন্টিনাকে কিন্তু ফল ভুগতে হবে, কিন্তু ইংল্যান্ড সেটা করবে না, ইংল্যান্ড কিন্তু মেসিনকে যথেষ্ট ম্যান মার্কিং করেই খেলবে, এবং এই জায়গা থেকে ম্যাচটা বের করা কিন্তু বিরাট চ্যালেঞ্জ আর্জেন্টিনার কাছে। আমার মনে হয় এটা কোনো চ্যালেঞ্জই না, কারণ কঙ্গোর মতো টিম এবারে দেখতে পাচ্ছি, ইউরোপের বাইরের টিমগুলো বিশেষ করে ইকুয়েডর, লাতিন আমেরিকার ইকুয়েডর, কলম্বিয়া রীতিমতো চ্যালেঞ্জে ফেলেছে। কলম্বিয়াকে বহু কষ্টে হারিয়ে, ট্রাইবেকারে হারিয়ে তবে সুইজারল্যান্ড কোয়ালিফাই করেছে। এখানে সব দিক দিয়ে কলম্বিয়া এগিয়েছিল। আচ্ছা, তারপর ইকুয়েডর নাকানি চোপানি খাই দিয়েছে এবারে টিমগুলোকে, এবং ওদের যা স্কিল, ওরা এই আর্জেন্টিনাকে হারিয়েছে 2025 সালের সেপ্টেম্বরে, এই আর্জেন্টিনাকে ইকুয়েডর হারিয়েছে। আমি তো বলছি এবার কথা, আপনি তো বললেন এতক্ষণ, কন্টিনিউ বলার সুযোগ দেননি, তাহলে আপনি বলেন, আমি চললাম। এবারে তো হচ্ছে কি যে বলি কঠিন প্রতিদ্বন্দ্বী পড়েনি, কারণ মিশর যথেষ্ট কঠিন টিম ছিল, মিশর যথেষ্ট কঠিন ছিল। ইকুয়েডরের এগেনস্টে ইকুয়েডর লাতিন আমেরিকার টিম যথেষ্ট ভালো খেলেছে, নাকানিচু মেনে খাইছে ইউরোপিয়ান টিমকে, এবং যেটা বলছিলাম যে আর্জেন্টিনাকেও হারিয়েছে ইকুয়েডর, বিশ্বকাপে কোয়ালিফাইং ম্যাচে হারিয়েছে, ঠিক আছে, সেপ্টেম্বরে একমাত্র টিম রিসেন্ট যারা হারিয়েছে সে হচ্ছে ইকুয়েডর। আচ্ছা, তারপরে আর একটা যেটা বড়, সেটা হচ্ছে আফ্রিকার টিমগুলো রীতিমতো চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। এই কঙ্গো ইংল্যান্ডের সাথে নকআউটের প্রথম খেলায় 2-0 এগিয়ে ছিল 83 মিনিট অবধি। নেহাত কঙ্গো এক্সপিরিয়েন্সের অভাবে তখনও ওরা অ্যাটাক করছে। যে কোনো টিম সবসময় ডিফেন্সিভ খেলবে, তখনও অ্যাটাকিং
খেলতে যেয়ে পরপর গোলগুলো সৌভাগ্যবশত গোল, এবং হ্যারি কেন একটা ভালো গোলও দিয়েছে, পরপর গোল পেয়ে চার্জ হয়ে গেল, কঙ্গো বড় বেরিয়ে টিমের গেল। একটা এই ইংল্যান্ড তো express যায় না, express এই ইংল্যান্ড তো এই অবধি আসেই না। হ্যাঁ আমরা তো আর তার ভাবিনি থেকেও বড় কোনোদিন। কথা, আউট অফ ইউরোপের বাইরে যত আমাদের মহাদেশ আছে, সেই মহাদেশগুলোর মধ্যে ইউরোপের এগেনস্টে সবচেয়ে ভালো পারফরমেন্স হচ্ছে আর্জেন্টিনার। আমরা যদি দেখি 2018 সালে ফ্রান্সের সাথে নকআউটে হারার পর 4-3 গোলে ফ্রান্স হেরেছিল, আর্জেন্টিনা এগিয়ে গেছিল, তাও এমবাপের গতির কাছে শেষ অবধি নতি স্বীকার করতে হয়েছিল। 2018-তে 4-3 আর্জেন্টিনা হেরেছিল। তার পরবর্তী ক্ষেত্রে আর্জেন্টিনা যতগুলো ইউরোপের যত শক্তিশালী টিম না হোক না কেন, একটা ম্যাচও হারেনি, একটা নট এ সিঙ্গেল ম্যাচ ইউরোপের কোনো টিম কোনো দল আর্জেন্টিনাকে হারাতে পেরেছে। না ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি আমি যে কথাটা, আমার বক্তব্য যেটা, একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। যে দলগুলোর সাথে আর্জেন্টিনা খেলে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছলো, আমি বারবার এক কথাটাই বলবো, সেই দলে ধারে ভারে স্ট্রাইকার আমরা নাম একটাও বলতে পারবো না। ও কেপ ভার্দে বলো আর তুমি সুইজারল্যান্ড বলো, একটা প্লেয়ারের নাম আমরা বলতে পারবো না, এখন পর্যন্ত কেউ জানি না না। না, সালাহর নাম মনে হয় যারা মিশরের ফুটবল দেখে সালাহ, এখানে সালাহর নাম সালাহ, সবাই জানে। সালাহ, এই নামটা যদি না জানা যায়, ইজিপ্টের একটা সালাহ, জানি না সালাহ, ইজিপ্টের তাহলে মনে হয় খেলাটা হলো ইজিপ্টের সালাহ, দর্শকরা- ইজিপ্টের সালাহ ঠিক আছে, কিন্তু সেইভাবে প্রিমিয়ার লিগে 4 বার গোল্ডেন বুট পেয়েছে ঠিক আছে, সালাহ। সালাহ আমি বুঝলাম, কিন্তু সালাহর সেই সময় এখন নেই। এখন সালাহ এখন যে আমরা বলি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেই সময়টা নেই। সালাহর থেকে সালাহ মেসির সেই বয়স সময়- আরো 4 বছর যেমন বেশি। আমরা যদি মদ্রিচের কথা বলি তাহলে একটু ভুল বলা হবে। ওরা যে তাদের সোনালী যুগ কিন্তু পেরিয়ে এসছে এবং শুধু তাদের মেসিও- বয়সে মেসিও তো ভারে বয়স বেরিয়ে বেরিয়ে এসছে, ঠিক আছে। কিন্তু মেসি তো এই মুহূর্তে তো মেসি মানে 40 legend। বছর বয়সে বুঝলাম, মেসি তো 120 মিনিট খেলছে, মেসি তো বুঝতে পারছিস? লিজেন্ড, এবং সে যে ফুটবলে 8টা উইকেট একটা প্লেয়ার 40 বছর 8টা উইকেট, 8টা কোন গোল level এর player হলে সে খেলতে পারে? 8টা সেটা বল। গোল দিয়েছে তো, আমি বলছি তো 8টা গোল দিয়েছে। সেটা তো 8টা মানতে গোল হবে, দিয়েছে, আটটা দুটো গোল দিয়ে অ্যাসিস্ট assist করেছে, করেছে। খেলা হ্যাঁ, assist সুন্দরভাবে করেছে, পরিচালনা দুটো গোল করেছে, করেছে। এবং আমার বিশ্বকাপে প্রশ্ন- গোল্ডেন আমার বলের প্রশ্ন হয় না। সবচেয়ে এক বড় দাবিদার, এক আমার নম্বর প্রশ্ন দাবিদার হচ্ছে মেসি। সেটা, আমার প্রশ্ন তার সাথে সালার তুলনা তো হয় না। যদি মেসির সাথে তুলনা টানতে হয় তুমি ইয়ামালের তুলনা টানতে পারো। যদি মেসির সাথে তুলনা টানতে হয়, ইয়ামাল তো মানে ইয়ামাল বাচ্চা ছেলে, সবে বাচ্চা সবে ছেলে 18 বছর। এখন আছে, 18 এখন বছর, মেসি স্পেনের বলে- প্রতিটা ম্যাচে জেতার ডবলের পেছনে, থেকেও মেসির না না বয়স। এই মুহূর্তে প্রতিটা ম্যাচে জেতার পেছনে ইয়ামালের একটা বড় ভূমিকা আছে, এবং সেটাকে অস্বীকার ইয়ামালকে মাইনাস করে স্পেন থেকে, স্পেন অর্ধেক খেলা পড়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আর্লিং হাল্যান্ডের সাথে তুমি মেসি তুলনা আর্লিং করতে পারো। হাল্যান্ডের কথা এখানে আসছে এই না। মাসেই উঠেছে, আমি নরওয়ে বলছি, তো মানুষ আমি ধরেনি, বলছি নরওয়েকে ধরেছে এই মুহূর্তে কখনো? পারফরম্যান্সে, এই মুহূর্তে পারফরম্যান্সে 32 নম্বর নরওয়ের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 32। নাম্বার ইজ, আমি বলছি এই মুহূর্তে একক ফুটবলার হিসেবে যদি মেসির সাথে কারো যদি তুলনা করতে হয়, এই কেউ মুহূর্তে নেই খেলার আর্লিং- কাছে। আর্লিং- এমবাপে কতটা আমি হতে বলছি পারে? এমবাপে, আর্লিং হাল্যান্ড, ইয়ামাল, Not আর্লিং হাল্যান্ড। এরা আমার মনে হয় আরে, এদের আর্লিং হাল্যান্ড টানা- আসেই না। আমি- আর্লিং হাল্যান্ড নাম তুই আমি জেনেছিস? এর তোমার আগে- সাথে তুই আগে এর আগে নাম জেনেছিস? কে আর্লিং বলেছে? হাল্যান্ডের কে নাম? বলেছে? নরওয়ে- সিটিকে টেনে হচ্ছে আর্লিং হাল্যান্ড। এই বিশ্বকাপের আগে থেকে এটা হচ্ছে। বিশ্বকাপের সময় কোনদিন চিন্তা করিস নরওয়ে টিমটা আমার এত মনে দূর হয় আসবে? আরে এই আলোচনাটা নরওয়ে, করাই তুমি যদি বৃথা, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখো, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ দেখো, যেহেতু তাহলে তুমি বিভিন্ন দেখবে বক্স ওখানে স্ট্রাইকারদের চ্যাম্পিয়ন সাথে তিনটে টিম নাম আছে। একজন যেহেতু প্লেমেকারের আর্লিং তুলনা ওখানে হচ্ছে। চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে দিয়েছে, সেই জন্য আর্লিং হাল্যান্ডের নামটা এত ফেটে গেছে। ওটা এতটা ফেটে গেছে। না আমি বলছি, শোনো। ব্রাজিলকে যেহেতু হারিয়ে আরে দিয়েছে, শোন না, আজকে উল্টোটা হতো। ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দলগুলোর নাম হচ্ছে সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, এখন সবে উঠেছে। না, ম্যানচেস্টার ইউনাইটেড এখন অত না, চ্যাম্পিয়ন ম্যানচেস্টার হতে পারে না, গত 10 বছর আগের কথা চলে গেছে। লেস্টার সিটিও ছিল, এবং এখন হচ্ছে গিয়ে, লেস্টার সিটি হ্যাঁ, কবে আমি ছিল? বলছি এবার নাম হচ্ছে গিয়ে ওটা হচ্ছে গিয়ে আর্সেনাল, হ্যাঁ, এদের নাম। এবং তুমি যদি দেখো ইংলিশ প্রিমিয়ার লিগে এরা, তুমি ভালো করে ফলো করো, এক নম্বরে কিন্তু হচ্ছে গিয়ে সিটিকে কিন্তু টানছে কিন্তু ওই প্লেয়ারটা আর্লিং হাল্যান্ড। যারা ফুটবল নিয়ে মানে চর্চা করে তারা আর্লিং হাল্যান্ডকে চিনবে না, এটা কখনো হতে পারে না, আরে ঠিক আছে? হতে পারে না, এবং আমি সেটা বিশ্বকাপের বলছি আগে, না। বিশ্বকাপের আগে বিশ্বকাপের থেকেই, মুহূর্ত থেকে তাকে হ্যাঁ, কখনো কেউ ধরেছে? আরে, আর্লিং আমার হাল্যান্ড? মনে হয় না তবে মেসি, ফুটবল ওয়ান ম্যান এমবাপ্পে, প্লেইং, ইয়ামাল, একজনের রোনাল্ডো, খেলা না। এসব প্লেয়ার আর্লিং হাল্যান্ড এটা আমি ভালো তোকে স্ট্রাইকার, বলেছি আর্লিং যে হাল্যান্ড স্ট্রাইকার, তা বলে আর্লিং হাল্যান্ডের ক্ষমতা নেই একা নরওয়েকে টানার। আর্লিং হাল্যান্ড নরওয়েকে একা টানছে। এমবাপে, আর্লিং হাল্যান্ড করে নাম বলছে, আর কিছু না। এমবাপে, আর্লিং হাল্যান্ড, আচ্ছা, হারিকেন, এদিকে ভিনিয়াস, দাঁড়া, ব্রাজিলের ভিনিয়াস, ঠিক আছে? এবছরে এই ব্রাজিলের নামগুলো জুনিয়র ভালো এই player। নামগুলো উঠেছে
যে টিমগুলোকে ব্রাজিল- টানার জন্য। এটা আমার সম্ভব- প্রশ্ন সেটা না, ব্রাজিল সম্ভাব্য চ্যাম্পিয়ন ফাইনালিস্ট হওয়ার কথা আমি ছিল, ওই প্রসঙ্গে যাচ্ছি না। হওয়ার কথা তো ছিল, তো ব্রাজিলের এবার ফাইনালিস্ট কাকে- হওয়ার কথা আচ্ছা, ছিল। এই আমার প্রসঙ্গে কথাটা আপনাদের আমাকে কথাটা এক আমি মিনিট, যেটা শেষ এক করতে মিনিট। যাচ্ছি, আমি এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আর্জেন্টিনা এই মুহূর্তে কিন্তু পুরোপুরি মেসি নির্ভর কথাটা ঠিক না, কারণ ঠিক মেসি না। সেই ফর্মে নেই, 39 হ্যাঁ। বছর বয়স, ও যে মাঠে আছে, খেলছে, দাঁড়িয়ে এতে আছে, অনুপ্রেরণা 120 পায়। মিনিট খেলছে, এটাই অনেক। আর্জেন্টিনা এই মুহূর্তে কিন্তু একটা টিম হিসাবে খেলছে, এটাই আর্জেন্টিনার শক্তি। এটা আপনার এবার মাথায় রাখতে হবে আমি সবাইকে। যে কথাটা বোঝাবার চেষ্টা করছি যে এখনো পর্যন্ত এরকম ধারে ভারে এগিয়ে প্লেয়ারের এগেনস্টে কিন্তু আর্জেন্টিনা কোনো খেলেনি। আর টিম হিসেবে খেলছে, ওদের কোচই বলে দিয়েছে আমরা যতটা পারবো মেসি নির্ভরতা কমাবো। এখনো কমাচ্ছে। কমাতে পেরেছি কিনা সন্দেহ। পেরেছে। গতকালের অনেক ম্যাচে কমেছে। গোলটা ছাড়া মেসি খেলতে পারলে আর্জেন্টিনা খেলে, মেসি খেলতে না পারলে না, আর্জেন্টিনা আজকে খেলে না। তিনটে এটা গোলের একদম মধ্যে বলছি। একটা গোল মেসির অ্যাসিস্ট, বাকি দুটো গোল মেসি মেসির তাকে কোনো গোলই অবদান করেনি। ছিল না। মেসি সেটা assist করেছে। সেটা আমি সেই আগের মেসি- ম্যাচেও মেসি হতে খেলার পারে তৈরি করে। হতে পারে, কিন্তু আমি এখনো মেসি পর্যন্ত তো- সেরকম মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোন টিমের এগেনস্টে কিন্তু এখন আর্জেন্টিনা খেলেনি, এবং সেটা খেলবে সেমিফাইনালে। সেখান থেকে প্রুফ হবে, যদি ওই ম্যাচটা জিতে যায় তাহলে তো ফাইনাল, আর কিছু বলার নেই। তখনই আসল পরীক্ষা হবে, একেবারে টেস্ট টিউবে ধরা পড়বে যে আর্জেন্টিনা ঠিক কোন লেভেল আছে। ঠিক লেভেলটা এখনো বোঝা গেল না, কারণ সেরকম ধারে ভারে এগিয়ে থাকা কোনো দলের বিরুদ্ধে কিন্তু এখন আর্জেন্টিনা সেইভাবে লড়াইটা দেয়নি। তবে ব্রাজিলের লেভেলটা অলরেডি মাপা হয়ে গেছে। ব্রাজিল 32 নম্বর ফিফা র্যাঙ্কিং এ দলের কাছ থেকে হেরে বিদায় নিয়েছে। যে দলে FIFA ranking যে এ দলে- 32 যে দলে কথা ছিল। বিশ্ব ত্রাস আর- আর্লিং হাল্যান্ড আছে। আর মিশরের হ্যাঁ, সালাহ হ্যাঁ। সে 4 বার গোল্ডেন বুট পাওয়া লোক। ইপিএল যে মুহূর্তে বললো যে ইংলিশ প্রিমিয়ার লিগ এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর লিগ, সেই লিগে এখনো খেলছে সালাহ, এখনো খেলছে। লিভারপুলে খেলছে। খেলছে। তারা কিন্তু 29 র্যাঙ্কিং এ, এখন রোনাল্ডো ঠিক আছে? যেরকম condition- সেইটা নাকি বড় টিমের মধ্যে পড়ে না। নরওয়ে পড়ে হাল্যান্ডের জন্য 32 মার্কিং। সালাহ এই নরওয়ে সোনালি হাল্যান্ড থেকেই 32 হয়েছে, এমন না যে হাল্যান্ড আসার আগে নরওয়ে 32 র্যাঙ্কিং, হাল্যান্ড খেলেই 32 র্যাঙ্কিং এই এসেছে দাদা। মুহূর্তে যারা ফোকাসড, সালা না, মদ্রিচ না, আমি নামগুলো আবার বলছি, হাল্যান্ড, হারিকেন, মেসি, এমবাপে, হাল্যান্ডের নামটা ডেম্বেল, আপনারা ইয়ামাল, মাথায় রাখবেন, সেই কারণ হচ্ছে লেভেলের ব্রাজিলকে player যেহেতু নয়। হারিয়েছে। হ্যাঁ, সেই level হাল্যান্ডকে player highlights করা নয়। হচ্ছে যেহেতু সালা, ব্রাজিল সালা, নরওয়ের সালা, কাছে ওইরকম- হেরেছে, ওইরকম- এছাড়া আর কিছু না। ওইরকম এগেনস্টে কোনো প্লেয়ারের বিরুদ্ধে আগে পড়ুক, তারপরে আর্জেন্টিনার আসল চরিত্রটা বেরিয়ে পড়বে। ব্রাজিল যদি না হারতো তাহলে হালানের নাম প্রকাশই হতো, হ্যাঁ, একদম কেউ ঠিক, জানতোই একদম না। ঠিক, একদম ঠিক। আজ ব্রাজিলকে মানে দুটো গোল দিয়ে মেসি মানে নেইমারকে কোলে তুলে নিয়েছে বলে আজ কতটা হাসবো কতটা কাঁদবো বুঝতে পারছি। নেইমারকে কোলে তুলে নিয়েছে বলে আজকে হালান্ডের নামটা এত চলে এসেছে হাইলাইটে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তো দেখো তোমাদের ভিডিও তর্ক বিতর্ক কেমন লাগলো। এখানে কিন্তু অদৃশ্যভাবে ব্রাজিলও চলে আসলো, যার নামটা আমরা তুলিনি। অদৃশ্যভাবে আর্জেন্টিনার কথাই বলা হচ্ছিল, কিন্তু যেহেতু ব্রাজিল চলে আসলো, তোমরা এখন বিচার করো কি হবে। আজকে এই পর্যন্ত, বাই।